লোকাল পুলিশের কথা মতো সালুঙ্কে স্যারের গাড়ি এই রাস্তাতেই শেষ দেখা গেছিল। ডক্টর সালুকে তো গাড়িতে নেই। আরে তাহলে উনি কোথায় গেছেন? রিল্যাক্স রিল্যাক্স তারিকা, আমরা ওনাকে খুঁজে বার করবই। স্যার, সালুঙ্কে স্যারের ল্যাব এখান থেকে 60 কিলোমিটার দূরে। উনি তাহলে এখানে কেন এলেন? পঙ্কজ, ডক্টর সালুকের মাথায় কিছু তো খেলছিল, জানি না কি। একটু দরজাটা বন্ধ করো পঙ্কজ। এদিকে এসো। তুমি ড্রাইভারের সিটে বসো। কোথায় যেতে হবে স্যার? কোথাও যেতে হবে না, ড্রাইভারের সিটে বসো। এখন এটা বলো, গাড়ির ডান দিকের মিরারে তুমি কি দেখছো? স্যার কিচ্ছু দেখতে এক পাচ্ছি না। মিনিট, হাত দেবে না। এর মানে বুঝতে পারছো তারিকা? না। ডক্টর সালুকের হাইট পঙ্কজের হাইটের থেকেও কম। যখন পঙ্কজই এই ডান দিকের মিরারে কিছু দেখতে পাচ্ছে না, তখন ডক্টর সালুকে এই ডান দিকের মিরারে কি দেখবে? মানে গাড়িটা স্যার নয়, অন্য কেউ চালাচ্ছিল। এক্স্যাক্টলি, এমন একটা লোক যে ডক্টর সালুকের থেকে লম্বা। ও সিটে বসার পর এই রাইট ভিউ মিরারটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছিল। কিন্তু স্যার, সেই ব্যক্তি তাহলে সালুঙ্কে স্যারের গাড়ি এখানে কেন রাখলো? সে কি তাহলে আশেপাশেই থাকে? হতে পারে। আর যদি ডক্টর সালুকে তুলে নিয়ে যায়, তাহলে হতে পারে আমাদের বোকা বানানোর জন্য গাড়িটাকে এত দূরে নিয়ে এসছে। মানে তুমি বলতে চাইছো স্যারকে কেউ কিডন্যাপ করেছে? বলতে পারবো না তারিকা। হতে পারে উনি এমন কিছু করছিলেন যে উনি নিজের জীবনটাকেই ঝুঁকিপূর্ণ করে ফেলেছিলেন। এবার কে করেছে, কেন করেছে, ওটা তো এই গাড়ির থেকেই জানতে পারবো। এই গাড়িটা ঠিক করে তল্লাশি নাও। ছোট থেকে ছোট প্রমাণ আমাদের। হ্যাঁ তারিকা, কিছু পেলে? আঙ্গুলের ছাপ তো পাইনি, কিন্তু টায়ার আর সিটের নিচে বালির কিছু কণা পাওয়া গেছে। বালির কোনা? সেই বালি যেগুলো সমুদ্রের পাড়ে পাওয়া যায়। তার মানে হতে পারে যে লোকটা গাড়ি চালাচ্ছিল হয় ও, না হলে ডক্টর সালুকে কোনো বিচে গেছিল। হ্যাঁ স্যার বলছিলেন কমলের বডির থেকে দুটো আলাদা রকমের বালি পাওয়া গেছে। কমলবাবুর বডিতে দুটো আলাদা আলাদা বালির কণা। আর হতে পারে এই বালির কণা খোঁজার জন্যই ডক্টর সালুকে কোনো বিচে গেছিলেন রাতে। কিন্তু কোন বিচে গেছেন উনি? স্যার, স্যার পাসওয়ার্ড পেয়ে গেছি। গুড। দেখো তো কি আছে এর ভেতরে। স্যার এইটাতে দুটো ফাইল আছে, গ্রিড আর রিভেঞ্জ। রিভেঞ্জ? বদলা? আর এইবার তো মুম্বাইয়ের কোনো রিসর্টেতে নিজের লেখা গল্প বদলার ক্লাইম্যাক্স লিখতে গেছিল। তো ওই নভেল যার উপর কমলবাবু কাজ করছিলেন, একটু খোলো তো। স্যার এখানে এখানে ক্লাইম্যাক্সের পেজ তো খালি রয়েছে। ক্লাইম্যাক্সের পেজ খালি? কমলবাবুর স্ত্রী বলছিলেন যে উনি এরই ক্লাইম্যাক্স লেখার জন্য ছুটিতে গেছিলেন। তাহলে উনি কিছু লেখেননি কেন? স্যার, মনে হচ্ছে কমলবাবুর মাথা ব্লক হয়ে গিয়েছিল। আমি শুনেছি যে যখন মাথা ব্লক হয়ে যায়, রাইটাররা কিছু লিখতে পারেন না। এই কমলবাবু খুব দক্ষ রাইটার ফ্রেডি। যদি রাইটার ব্লকও হয়ে যায়, তাহলেও কিছু না কিছু তো লেখার চেষ্টাই করে। ক্লাইম্যাক্সে ভালো মন্দ যা খুশি। তুমি একটা কাজ করো, এই দ্বিতীয় যে ফাইলটা আছে গ্রিড, এটা খোলো।
স্যার আরো একটা কথা আছে স্যার, এই কমলবাবু নিজের সাথে ল্যাপটপটা নিয়ে গিয়েছিলেন আর কম্পিউটার বাড়িতেই ছিল। তাহলে ল্যাপটপের ফাইল এই কম্পিউটারে এলো কি করে? ফ্রেডি, এটা কোনো কঠিন কাজ নয় আজকাল। ওই একটা অ্যাপ আছে ক্লাউড, যার সাহায্যে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়। স্যার এই গ্রিটে তো নতুন গল্প রয়েছে। মনে হচ্ছে কমলবাবু পুরনো গল্পটা শেষ না করেই নতুন গল্প লিখতে বসেছিলেন। না ফ্রেডি, কমলবাবু কোনো নতুন গল্প লিখছিলেন না। এই নোটের হিসেবে উনি কোনো বিচের ওপর নজর রেখেছিলেন। কিন্তু কেন? স্যার এই কেন শব্দের কারণ হয়তো এই গল্পের মধ্যে আছে। যখন তুমি বালিতে হাঁটছো তখন শুধু বালিতেই হাঁটছো না, বরং তুমি হাঁটছো 1000 কোটি টাকার সম্পত্তির ওপর, যাকে পাওয়ার জন্য কিছু দুষ্ট পাপী নিরপরাধদের খুন করে। ও, বালি। মনে হচ্ছে কমলবাবু কোনো অপরাধের রহস্য খুঁজে পেয়েছিলেন, যেটাই ওনার মৃত্যুর কারণ হয়ে গেছে। স্যার, কমলবাবুর ফাইল থেকে কিছু জানা গেছে। ও গড, সালুকা স্যারের গাড়ি থেকে সেই বালি পাওয়া গেছে যেগুলো কমলের বডি থেকে পাওয়া গিয়েছিল, যে বালিতে তেল মেশানো ছিল। স্যার কি এটা জেনে গিয়েছিল যে তেল মেশানো বালি কোন বিচের ছিল? হয়তো উনি কাল রাতে ওখানেই গিয়েছিলেন ওই বালিটা খুঁজতে। আই এম শিওর যাওয়ার আগে উনি কোনো না কোনো রিসার্চ করেছিলেন এখানে। হিস্ট্রি চেক করে দেখি। এই উইন্ডোটা খোলা। সানমুলামা বিচ, 1 বছর আগে একটা নৌকো এখানে পাথরে ধাক্কা খেয়েছিল, আর যে কারণে অয়েল স্টিকের নির্মাণ হয়েছে। তেল পরিষ্কার করতে 3 মাস লেগে গেছিল লোকজনের। এটাই একমাত্র বিচ যেখানকার বালিতে তেলের অংশ রয়েছে। তার মানে সালুকা স্যার ডেফিনেটলি সানমুলামা বিচে গিয়েছিল। আর এই কমলও জুহু বিচের সাথে সাথে সানমুলামা বিচেও গিয়েছিল। আচ্ছা, এরকমটা নয় তো যে এর মৃত্যু এই সানমুলামা বিচে কিছু একটা গন্ডগোল আছে? সালুকা স্যারও তো এখান থেকেই নিখোঁজ হয়েছে। এই পাণ্ডু আমাদের ভুল বোঝাচ্ছে না তো? মৃত্যুর সময় নিয়ে 9:30 11:30। হ্যালো এসিপি স্যার। একটা কথা বলে রাখি, সিআইডি কে মিথ্যে বলার ফল তুই হয়তো এখনো জানিস না। আমি মিথ্যে বলছি না স্যার, আমি সত্যি বলছি। আসলে হয়েছিল কি, আমি শুধু ওই টাকা নিতে চেয়েছিলাম আর ভুল করে প্রাণ চলে যায় কি করে? ওর। হ্যাঁ? তুই কি করে ওনাকে মাল্টি বলার কি দিয়ে আমি, মেরেছিলি? পাথর দিয়ে মেরেছিলাম, পিঠে। ফরেনসিক থেকে জানা গেছে ওনার পিঠে কোনো আঘাত ছিল না। হ্যাঁ, মনে এসছে ওই লাঠি দিয়ে মেরেছিলাম ওর মাথায়। লাঠি দিয়ে নাকি পাথর দিয়ে? লাঠি দিয়ে মেরেছিলাম। ওই লোকটাকে গলা টিপে খুন করা হয়েছে। হ্যাঁ, ওই আমি পাথর দিয়ে মারি আর তারপরে আমি ওর গলা চিপে দিই যাতে ও বেঁচে না তুই থাকে। এক্ষুনি তো বলি ভুল করে মেরে ফেলেছিস। হ্যাঁ, পাণ্ডু, মিথ্যা কথা বলিস না কিন্তু। স্যারের সামনে কেউ মিথ্যা কথা বললে উনি 2 মিনিটে ধরে নেন। ওই লোকটাকে গলা টিপে মারা হয়নি। সত্যি কথা বল স্যারকে। কিছু মনে পড়ছে না। আপনাকে আমি বলছি তো যে খুন আমি করেছি। আপনি প্লিজ আমাকে জেলে ভরে দিন। চুপ! আমাদের একজন ডক্টরকে ওরা কিডন্যাপ করেছে, যাদের তুই বাঁচাতে চেষ্টা করছিস। যদি ওনার কিছু হয়ে যায় ওরা তো শেষ হবেই। আর তোর এমন অবস্থা করবো যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। বল! স্যার, ওই 2 দিন আগে আমাকে কেউ একটা বারে বলে ডেকেছিল আর বলেছিল যে আমার জন্য কিছু কাজ আছে। পেছনে তাকিয়ে দেখবি না একদম। আমি তোকে ডেকেছি এখানে। ডাকবার কারণ? কাজ করবি আমার জন্য? কি কাজ আছে? কাজ জানার আগে কাজের মূল্য জেনে নে। 5 লাখ টাকা।
5 লাখ? হ্যাঁ আমি জানি এই টাকা তোর পক্ষে যথেষ্ট তোর পরিবারের সমস্ত দাবি দাওয়া মেটানোর জন্য। এটা ছাড়া প্রত্যেক মাসে 50,000 টাকা করে পাঠাবো আলাদা। তুই আমাকে বিদেশে তো পাঠাচ্ছিস না? এটাই ধরে নে। আর ওই বিদেশের নাম হচ্ছে জেল। জেল? তোকে একটা লোকের খুনের দায় নিজের মাথার উপর নিতে হবে। না না, আমি পারবো না এসব। ভেবে দেখ, এত টাকায় তুই তোর ছেলের ভালোভাবে চিকিৎসা করাতে পারবি? আমি এখানে প্যাকেটটা ছেড়ে যাচ্ছি, এতে 5 লাখ টাকা আছে আর আংটি। আর ওই আংটি তুই সোনার দোকানদারকে বেচবি। যে কোনো সোনার দোকানে? না, এমন একজন দোকানদার যার সঙ্গে সিআইডির ভালো যোগাযোগ আছে। দোকানের অ্যাড্রেস প্যাকেটের ভেতর লেখা আছে। চললাম রে। পথে চালিত করছে খুনি। কিন্তু স্যার, কেউ এরকম করবে কেন? এই খুনি আমাদের থেকে লুকোতে কি চাইছে? যা কিছুই হচ্ছে স্যার, বালির সঙ্গে সম্পর্ক আছে। কমলবাবু নিজের কম্পিউটারে কিছু বালির কথাও বলেছেন। আর ডক্টর সালুখে সারিকাকে বলেছিলেন যে কমলবাবুর বডি থেকে উনি 2 রকমের বালি খুঁজে পেয়েছেন। যেটাই হোক না কেন, ওই কমলের মৃত্যু আর শালুকের উধাও হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পিছনে ওই বালিই জড়িয়ে আছে। বালি। সাধারণ বালি কারণ মৃত্যুর কারণ কি করে হতে পারে স্যার? ওই বালিটা কিন্তু সাধারণ নয়, কোটি টাকার প্রপার্টি ওটা, কোটি টাকার। তার মানে স্যার? মানে ইললিগাল স্যান্ড মাইনিং, বালি চুরি, যেগুলো কনস্ট্রাকশন কোম্পানির কাছে কোটি টাকায় বিক্রি হয়। তাহলে হতে পারে স্যার কমলবাবু এর ব্যাপারে কিছু জেনে গেছিলেন আর সেই কারণেই কেউ ওনার খুন করে দিয়েছে। স্যার এই কথাটা হয়তো সালুমকে স্যার জেনে গেছিল, সেই জন্যই কি ওনার সাথে ওইটা হতে পারে পুরবি, নিশ্চয়ই হতে পারে শালুকের সঙ্গে। আর যদি শালুকে বেঁচে থাকে তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপ গুনে গুনে চলতে হবে। ওই লোকগুলো যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে আমরা কেন বিচে যাচ্ছি। কিন্তু স্যার, ডক্টর সালুখে কোন বিচে গেছিলেন সেটা জানবো কি করে? স্যানবুলামা বিচ, স্যানবুলামা। ওখানে বালির মধ্যে থেকে যে তেলের স্যাম্পল পাওয়া গিয়েছিল সেটা কমলের লাশের গায়েও ছিল। আর ওই বিচেই কমলবাবুকে খুন করা হয়েছিল। তারপর ওনার লাশ জুহু বিচে এনে ফেলে দেওয়া হয়। তাহলে অভিজিৎ, প্রস্তুতি নাও আরো একটা নতুন কেস সলভ করতে। স্যানবুলামা বিচ। মাইন্ড ব্লোয়িং। এইদিকে দেখো, এদিকে দেখো, হ্যাঁ এদিকটা তাকাও। নাইস, ভেরি নাইস। কাম অন, লুক আপ, চিন আপ, চিন আপ, চিন আপ। খুব ভালো হচ্ছে, খুব ভালো। না এবার চট করে চেঞ্জ করে এসো। থ্যাংক ইউ। লাভলি, লাভলি। কাম অন সংযুক্তা, এবার তুমি চলে এসো। কাম অন, কাম অন। লাইট এদিকে, লাইট এদিকে। ইয়া, রেডি, রেডি সংযুক্তা। নাইস, ভেরি গুড, লাভলি, সুপার। এদিকে তাকাও। মাইন্ড ব্লোয়িং। আরে ভাই কি করছিস? একটু সাইডে যা। আরে লাইট নিচ্ছিস না কি করছিস? কাম অন, কাম অন, হারি আপ। ইয়া, সুপার, সুপার, খুব ভালো হচ্ছে। এবার চেঞ্জ, চেঞ্জ, কাম অন, কাম অন, চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। নেক্সট চলুন, চলুন। লোকেশন। কাম অন এভরিবডি। আরে তাড়াতাড়ি লাইটগুলো সরান। স্যার, কি করছি আমরা এখানে? কোনো গন্ডগোল তো দেখতেই পাচ্ছি না। আরে ভাই পঙ্কজ, সারা পৃথিবীতে যত ক্রাইম হয় সব ক্রাইম রাতেই হয়। রাতের জন্য অপেক্ষা করো। স্যার, যদি রাতেই হয় তাহলে সকাল থেকে আমরা এখানে কি করছি? রাতেই আসতে পারতাম। আরে ভাই পরিবেশটা তৈরি করতে হয়, ওদের যেন মনে না হয় যে আমরা কোনো নাটক করছি। কাম অন। স্যার, আরশোলাগুলোকে দেখতে পাচ্ছো? ভাই এখনো পর্যন্ত তো না, কিন্তু সময় তো হয়ে গেছে বাইরে আসার। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে আরশোলাগুলোর গর্তটাকে। এক মিনিটও ডক্টর সালুকের জীবনের জন্য খুব দামি। হ্যাঁ সবই জানি, সবই জানি ভাই। কাম অন, এই লাইটটা এদিকে নাও। এই জায়গাটা বেশ নিরিবিলি, তাই না? হয়তো এখানে আমাদের কাজ হয়ে যাবে। আরে কাম অন বাবলু, লাইটটা অন কর। চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কাম অন, কাম অন। কামিং তাড়াতাড়ি। ওফো, 11টা বেজে গেছে বাবলু, 11টা। Sorry, sir. আরে এখনো Roll পর্যন্ত camera, শুটই করতে rolling. পারলাম না। আরে Roll. আরে এটা ফটো শুট চলছে, কি সব বলছিস তুই? Sorry, sir. কাম অন গার্লস। ক্যান আই সিট হিয়ার? মডেল দুজন রেডি। সংযুক্তা, তুমি ওর পিছনটায় দাঁড়াও। নাইস, লাভলি, সুপার, মাইন্ড ব্লোয়িং। চেঞ্জ, 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 চেঞ্জ। কাম কাম সিট। পিছনটায় দাঁড়াও।
মাইন্ড ব্লোয়িং। গ্রেট, স্যার ভেরি স্যার নাইস। ওয়ান্স মোর দিস সাইড বাবলু গিয়ে দেখো ওদের কি প্রয়োজন। প্লিজ কাম। না, মনে হচ্ছে ওরা চলে এসেছে। রেডি স্যার। চুপ। হ্যাঁ ভাই, কি হচ্ছে এখানে? হ্যালো, হু আর ইউ? আচ্ছা, ফুর্তি করা হচ্ছে এখানে। হ্যাঁ চলো বেরো এখান থেকে। লিসেন, দেখতে পাচ্ছিস না ফটো শুট হচ্ছে? চল বেরো এখান থেকে। এখানে কোনো শুটিং ফুটিং অ্যালাউ নেই, চলো বেরো এখান থেকে। হ্যালো, তোমরা কে? আমাদের এখান থেকে বের করে দিচ্ছ এভাবে? এই জায়গাটা কি তোমার বাবার? বাবাকে নিয়ে কোনো কথা বলবে না, নয়তো খুব খারাপ হবে। হোয়াট? কি করবে তোমরা? বলো, বলো। গার্লস প্লিজ প্লিজ, তোমরা প্লিজ জন, প্লিজ সরে যাও ওদের প্লিজ। এইভাবে- স্যার দেখুন না। তোমরা শান্ত হও, শান্ত হও। আচ্ছা দাদা, দাদা প্লিজ এক মিনিট, কাম ডাউন। কি কি প্রবলেম আপনাদের? মিস্টার জন হোক বা টন, এটা প্রাইভেট বিচ, বুঝলে তুমি? নিজের ইউনিটকে গোটাও আর এখান থেকে বেরো। আরে এই, ওহো, এই এক মিনিট এক মিনিট এক We মিনিট, are চুপ করো going- তোমরা, শান্ত হও। এটা প্রাইভেট বিচ, আমি বুঝতে পেরেছি এটা প্রাইভেট বিচ, কিন্তু 2-4টে ছবি তুলবো, তারপরে চলে যাব। কেন পেটে লাথি মারছেন দাদা? ভাই বললো না একবার চল বেরো এখান থেকে, নাকি হাত পা ভেঙে দেবো এক্ষুনি। আরে না না, আমাদের হাত পা আপনারা you- কেন ভাঙতে যাবেন? নো ভাইলেন্স। No, we can't চলো এখান থেকে, do চলো this. চলো চলো ফালতু চলো চলো, লোক। তাড়াতাড়ি এখান থেকে চলো। এখান থেকে বেরো। বাবলু তাড়াতাড়ি এখান থেকে শিফট করো, তোমরা শান্ত হও। ব্যাকআপ নয়, শিফট, টলি শিফট। শিফটিং চলো। শিফটিং চুপ করো তোমরা, শান্ত হও। শিফটিং। কি ভাই কিরম লাগলো? রাগ করবে না, রাগ করবে না, এভাবে একদম রাগ কাজ করবে করা না, যায় মাথা না, ঠান্ডা জন। করো, এটা এক্ষুনি চলে যাবো অসম্ভব, এখান থেকে। চলো hopeless. শিফট শিফট, চলো Seriously, চলো sir, তাড়াতাড়ি তাড়াতাড়ি। Yup. আমরা এখান থেকে যাচ্ছি কেন স্যার? মনে হচ্ছে এই লোকগুলোই। জানি জানি, খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এদের হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ স্যার। আরে শিফট করো। এ তাড়াতাড়ি কাজ কর, খাবার টাবার খাস নি নাকি? তাড়াতাড়ি কর, বস আসবে এখনই, তাড়াতাড়ি কর। আরে বাহ 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 বাহ, খুব ভালো একটা লোকেশন, এখানে ফটোশুট করতে কোনো অসুবিধা নেই তো? আরে কয়েকটা তুই- আপনারও তুলে দেবো। বললাম না তোকে এখানে কোনো তোর শুটিং চলবে না। এ টন, এই, চল। এই সব এক লাইনে দাঁড়া। কে তোমরা? বলো। সিআইডি, কি? অনেক হয়েছে বালি চুরি। ডক্টর সালুকে কোথায়? এবার এর কি করব? কিচ্ছু না, বস বলেছে একে যেন এখন হাত না দেওয়া হয়। হাত লাগাবো না মানে? সিআইডি এখানে এসে গেছে, যদি আমরা একে বাঁচিয়ে রাখি তাহলে আমরা সবাই ফাঁসবো, বুঝলি? ঠিকই বলছিস তুই, লাশটাকে বস্তায় পুরে সমুদ্রে ফেলে দি। ওকে বস। ডক্টর সালুকে, স্যার, স্যার, সালুকে স্যার, 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 স্যার ঠিক আছেন? শ্বাস চলছে, স্যার অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। কমলকে খুন তুমি করেছো আর পাণ্ডুকে টাকা দিয়েছো যাতে সমস্ত দোষ ও নিজের ঘাড়ে নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, যাতে সিআইডি কেস বন্ধ করে দেয় আর আমার বালি চুরির ধান্দা চলতে থাকে। আমাকে আমাকে মেরো না, মেরো না আমাকে।
প্লেসের নাম হচ্ছে জেল। ডক্টর সালুখেকে তুমি প্রাণে মারার চেষ্টা করেছিলে, হ্যাঁ? কারণ উনি আমার সমস্ত কিছু জেনে ফেলেছিলেন, আর আমার সামনে যেই আসবে আমি তাকেই শেষ করে দেবো। তোমার মতো অনেক এলো আর অনেক চলে গেল সিআইডিকে শেষ করার জন্য, বুঝেছো? এবার তুই জেলের ভিতরে বসে তোর এই কালো ব্যবসার হিসেব নিকেশ করিস। চল। হ্যালো হ্যালো সারিকা, সারিকা প্লিজ তুমি নিজের ঘর থেকে বেরো আর কোথাও একটা লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়বো? কিন্তু কেন বৌদি, সব ঠিক আছে? হ্যালো সারিকা আমার কথা শোনো, তুমি টাইম ওয়েস্ট করো না, তুমি নিজের ঘর থেকে বেরো। আমি এই পার্টিতে এখানে শুনেছি তোমার জীবনের ঝুঁকি আছে, কেউ তোমাকে ওখানে মারতে আসছে। সারিকা প্লিজ ঘর থেকে বেরো। কি বলছো তুমি বৌদি? হ্যালো হ্যালো ওই লোকটা যেই হোক ও তোমার লেফট সাইড দিয়ে আসবে, আমিও পুলিশ নিয়ে আসছি ওখানে। প্লিজ প্লিজ তুমি টাইম ওয়েস্ট করো না, ঘর থেকে বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বৌদি হ্যালো। এক তো না বলে চলে গেছে, আর ফোনও তুলছে না। আরে ভাই, এমন কেউ করে নাকি? আরে কমসে কম বলে যাওয়া তো দরকার ছিল। হয়তো কোনো প্রবলেম হবে এই জন্য ধরেনি। তুমি না সবসময় কাম অন, প্রবলেম তো আমাদের হয়েছে, অ্যাটলিস্ট আমাদের বলা দরকার ছিল ওর। আর না তো কি, একদম বাচ্চাদের মতো ব্যবহার, কারো চিন্তাই করে না। সি গাইস লিসেন, প্রথমে ঘরের ভেতর ঢুকে দেখি, এটাও তো হতে পারে যে ঘরের ভেতর রয়েছে। চলো চলো। এখানে তো অন্ধকার কেন? আমি আলো জ্বালাচ্ছি। এসব কি? সারিকা, আমার আগে থেকেই মনে হচ্ছিল যে ওই মেয়েটার প্রাণের সংশয় আছে। এই কথাটা আমার হালকাভাবে নেওয়া উচিত হয়নি, ওদের ভরসা করাই উচিত হয়নি। তুমি এত কেন ভয় পাচ্ছ? হয়তো মেয়েটা ঠিকই আছে। তুমি জানো না অভিজিৎ, এই মেয়েটার এমন একটা রোগ আছে যার কারণে যে কোনো সময় ওর জীবন যেতে পারে। কেউ যা খুশি করতে পারে ওর সঙ্গে, কিন্তু ও জানতেই পারবে না। জানতে পারবে না? স্যার, ওকে কোমাতে আছে? না, কমায় না, একটা অদ্ভুত রোগ। আমিও এই রোগের ব্যাপারে আগে কখনো শুনিনি। একটা অসুস্থ মেয়েকে তার পরিবারের লোক মারতে কেন চাইবে? যতটা আমি ওদেরকে চিনেছি, আমার মনে হচ্ছে যে ওদের ভাবসাব খুব একটা সুবিধার নয়। সারিকার সঙ্গে আমার কয়েকদিন আগেই দেখা হয়। একদিন আমি অফিস থেকে যখন বাড়ি যাচ্ছিলাম, এত বড় একটা ট্রাক সামনে থেকে বেরিয়ে গেল, তুমি দেখতে পাওনি? ও হর্ন বাজাচ্ছিল, তুমি শুনতে পাওনি? হ্যাঁ, আত্মহত্যা করার চেষ্টা করছিলে কি? মনে হচ্ছে দেখতেও পায় না, শুনতেও পায় না। কিন্তু এই রাস্তায় একা কি করছে? কে কে আছে এখানে? আকাশ দাদা, কে আপনি? কে? তার মানে আপনি দেখতে পান? তাহলে আপনি আমি আর ওই ট্রাক দেখতে পাননি?
চাপা দিয়ে চলে যেত আপনাকে যদি আমি আপনাকে না বাঁচাতাম। সরি, আমি সত্যি দেখতে পাইনি। সারিকা, সারিকা তুমি ঠিক আছো তো? সারিকা, তুমি একলা কোথায় চলে গেছিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমি আগেই বলেছিলাম আমরা প্রপার্টি দেখতে যাচ্ছি, ওকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু আমার কথা কেউ শোনেই না। রজনী প্লিজ থামো তুমি। ইনি ঠিকই বলছেন, আমি নিজে দেখেছি। ওনার লেফট সাইড দিয়ে একটা ট্রাক আসছিল, উনি দেখতে পাননি। ও হর্ন বাজাচ্ছিল, শোনেনি। চাপা দিয়ে চলে যেত ট্রাক যদি আমি না থাকতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ দাদা, সত্যি ও ট্রাকের আবার শুনতেও পাইনি আর দেখতেও পাইনি। তার মানে এইসব আপনি মানে আপনার শুধু জিনিস আর সবার এই ডান দিকটা নজরে আসে না, শুধু বাঁ দিকটা নজরে আসে। হ্যাঁ স্যার। তার মানে এই মুহূর্তে আমি আপনার সামনে আছি, আপনি আমার অর্ধেকটা দেখতে পাচ্ছেন, আমার এই ডান দিকটা আপনি দেখতে পাচ্ছেন না? না স্যার, দেখতে পাই না। আমার যত কাছে কেউ থাকুক না কেন, যদি সে আমার বাঁ দিকে দাঁড়িয়ে থাকে তাহলে না আমি তাকে শুনতে পাই আর না দেখতে পাই স্যার। আমার এই সমস্যাটা রয়েছে স্যার, হেমি স্পেশাল নেগলেক্ট। এই রোগের কারণের জন্য স্যার আমার মাথা লেফট সাইড রেজিস্টার করতে পারে না স্যার, শুধুমাত্র ডান দিকটাই বুঝতে পারি আমি স্যার। সেই জন্য আপনি এইসব পেন্টিংস, এই লোকজন সবার ডান দিকটাই দেখতে পাই আমি স্যার। তাহলে এই অসুখের কোনো ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আর আপনারা ওনাকে রাস্তায় যেতে দিলেন কি করে? আপনারা তো জানতেন যে ওনার সঙ্গে কি হচ্ছে, তারপরেও যদি কিছু হয়ে যেত ওনার। স্যার আপনি বলুন স্যার, ওর তো নিজের বুদ্ধি ব্যবহার করার দরকার ছিল। ওর কি দরকার ছিল রাস্তায় একা যাবার? আর এ কোনো ছোট বাচ্চা নাকি যে 24 ঘন্টা ওকে নজরে রাখতে হবে? ইনফ্যাক্ট আমরা এর জন্য একটা বেবি সিটার রেখে নিই যে 24 ঘন্টা ওর দিকে নজর রাখবে। এখন এসব বলে কি হবে? হ্যাঁ, ভুল আমাদের হয়েছে, এটা তোমরা মানো আর না মানো আমি মানি। স্যার আই এম সো সরি স্যার। স্যার এই ভুল আর দ্বিতীয়বার আর হবে না। সারিকা আমার ছোট বোন, আর এর খেয়াল রাখা আমার দায়িত্ব স্যার। কারেক্ট। এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না, চল ওষুধ খাবে। স্যার এটা তো খুবই ভয়ঙ্কর রোগ। যদি কেউ ওর লেফট সাইডে সোজাসুজি অ্যাটাক করে তাও ও বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, এই ব্যাপারটাতেই আমার ভয়। এক তো এই অসুখ, তার উপরে কোটি টাকার সম্পত্তির একলা ওয়ারিশও। সারিকার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সারিকা বেঁচে গেছে, কিন্তু ওর এই হেমি স্পেশাল নেকলেট অসুখ হয়ে গেছে। ওর আশেপাশেও দেখভাল করার জন্য তো অনেক লোক আছে, কিন্তু তার মধ্যে জানি না কতজন আছে যারা সৎভাবে ওর ভালো চায়। এরকম কেন মনে হচ্ছে তোমার? অভিজিৎ, ওই উইল অনুযায়ী সারিকার পরে পুরো সম্পত্তি এই আত্মীয়দেরই পাওয়ার কথা। আর আমার প্রথম থেকেই এদেরকে খুব একটা ভালো লাগছে না। আর এই কিছুদিন আগে আমি ওর বার্থডে পার্টিতে গেছিলাম। চলো সারিকা, এবার কেকটা কাটো। দাদা আর 2 মিনিট ওয়েট করে যাই, দয়া স্যার হয়তো চলে আসবেন। আমি ওনাকেও ইনভাইট করেছি। অন্তত আমাদেরও বলতে পারতে। আরে কে কি বললো না ভাই? ও আই এম সো সরি, আসতে একটু দেরি হয়ে গেল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। আই উইল টেক ইট, দাও। আপনি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বলছি, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন, আর আমি ইনাকে 24 ঘন্টা সারিকার সাথে থাকার জন্য অ্যাপয়েন্ট করেছি। আশা করি আপনি সারিকাকে নিয়ে আর চিন্তিত হবেন না। একদম। আর আমাদেরও মনে হয় যে কৃতি থাকলে সারিকা সেফ থাকবে। অ্যাবসলিউটলি। আমারই ভুল হয়েছে, শুধু আমার ভুল। আমার সারিকাকে ওদের ভরসায় ছাড়া উচিত হয়নি। আমার মেরে দিয়েছে হয়তো ওরা, ওকে বাড়ি এসে গেছে। কোথায় ও? হ্যাঁ,
কি করেছো তোমরা ওর সাথে? স্যার আমরা তো জানি না কি হয়েছে, আমরা তো কিছুই করিনি স্যার। এক মিনিট, কি হয়েছে কি এখানে? স্যার ড্রয়িং রুমের অবস্থা দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি যে আমরা ভিতরে যাইনি। আগে এটা বলো, সারিকা কোথায়? স্যার আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু দেখিনি স্যার। আমরা এইসব দেখে ঘাবড়ে গিয়েছিলাম আর সোজা আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। পঙ্কজ, এদের সবার স্টেটমেন্ট রেকর্ড করো, আর কাউকে ভিতরে আসতে দেবে না। সারিকা, সারিকা, কেউ আছেন? এখানে তো মনে হচ্ছে অনেক কিছুই হয়েছে। এত রক্ত তো কোনো একজনের হতেই পারে না। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, কেউ লুটপাট করার জন্য ঢুকেছিল কিন্তু টাকা নিয়ে বেরোতে পারেনি। যেই ওকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তার উপরেই আক্রমণ করে। স্যার, লাশ। সারিকা? ও নো, মানালি তো এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না? সারিকার ছোট বৌদি, জয়ন্তর স্ত্রী। তাহলে ও কোথায় আছে? ও নো। দয়া, হ্যাঁ এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন। এটা তো কৃতি। তুমি চেনো? হ্যাঁ। কৃতি স্যার, পালস চলছে, এখনো বেঁচে আছে। এ সারিকার রুমের বাইরে? সারিকা, সারিকা। ফ্রেডি, এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, একে হসপিটালে পাঠাতে হবে। সারিকা, 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 অভিজিৎ। না 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 না, কিছু আমরা শেয়ারি থেকে এসো। রিল্যাক্স, বাইরে রিল্যাক্স, এসো, বাইরে এসো, বাইরে এসো। রবি, এসো। সাবধানে। তুমি ঠিক আছো তো? বসো, এখানে বসো। থ্যাংক গড, একে পাওয়া গেছে। তুমি ঠিক আছো? সবাইকে মেরে দিয়েছে, সবাইকে মেরে দিয়েছে স্যার। এক মিনিট, এক মিনিট। কে করেছে এসব? কে ছিল সে? দয়া স্যার, কি হয়েছিল? স্যার সবাইকে মেরে দিয়েছে স্যার। কে? মেরে দিয়েছে। কে? কে মেরেছে? মেরে দিয়েছে স্যার। আমার মনে হয় এক্ষুনি একে হসপিটালে পাঠানো উচিত, ওর মানসিক অবস্থা ঠিক নেই। ঠিক হবে, মনে হচ্ছে শক পেয়েছে। রবি, তোলো একে। ওঠো, ওঠো। আমার সাথে এসো। স্যার আপনি আমাকে ঘরে কেন যেতে দিচ্ছেন না? আমার বউ খুন হয়েছে। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি একবার দেখতে চাই, শুধু একবার। মিস্টার জয়ন্ত, আপনার স্ত্রীর খুন হওয়ার জন্য আমরা খুব দুঃখিত, কিন্তু আমরা আপনাদেরকে ভেতরে যেতে দিতে পারি না। 3 জনের উপর হামলা হয়েছে, একজন মারা গেছে, একজন আহত, আর একজন শক পেয়েছে। আর আপনারা বলছেন যে আপনারা কিছুই জানেন না। হ্যাঁ, সত্যি আমরা কিচ্ছু জানি না স্যার। ইনফ্যাক্ট আমরা এখানে কেউ ছিলামই না স্যার। আমরা সবাই নিউ বোম্বেতে ছিলাম একটা পার্টিতে। কোন পার্টি? স্যার একটা ফ্রেন্ডের রিসেপশনের পার্টি। তো আপনারা সবাই ওখানে গিয়েছিলেন তো? মানালি? ও বাড়িতে কেন ছিল? স্যার মানালি আমাদের সঙ্গে গিয়েছিল। বাড়িতে শুধু সারিকা আর কৃতি ছিল, কারণ স্যার সারিকা শরীর খারাপ ছিল। কিন্তু স্যার এই পার্টি থেকে হঠাৎ মানালি কি করে হারিয়ে গেল আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার, হ্যাঁ পূরবী। স্যার এই দেখুন, এর নখে এবং এর বডিতে অনেক গুঁড়ো চুল পাওয়া গেছে। স্যার এই কাঁচের টুকরোগুলো দেখুন, বেশ মোটা, মনে হচ্ছে কারো চশমার কাজ। চশমারই মনে হচ্ছে। রেখে দাও সাবধানে।
এই টেনে নিয়ে যাওয়ার চিহ্নের সঙ্গে রক্তের ফোঁটা। এখানে এতটা রক্ত, মানে এখানে এসে দাঁড়ায় আর বাইকের চাকার দাগ। কেউ আহত অবস্থায় এখানে আসে আর বাইকে উঠে এখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে বাইক কার কাছে আছে? বাইক? না স্যার বাইক তো কারুর কাছে নেই, আমাদের সবার কাছে নিজের পার্সোনাল গাড়ি আছে স্যার। এই বাড়িতে টোটাল 5টা কার আছে স্যার। কিন্তু অভিজিৎ, এটা কেন জিজ্ঞাসা করছো? কারণ কেউ খুবই আহত অবস্থায় বাইকে উঠে এখান থেকে চলে গেছে, আর আমার পুরো বিশ্বাস যে খুনি সেই। আই থিঙ্ক এর জবাব সারিকাই দিতে পারবে। ওর জ্ঞানটা একবার ফিরে আসুক। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কি কারো চোট বা আঘাত লেগেছিল? আঘাত আমাদের? স্যার, আপনার কথার মানে কি? আমাদের কেন চোট লাগবে? আপনারা আমাদেরকে সন্দেহ করছেন? যতক্ষণ এই কেসটা সলভ না হবে আমরা সবার উপরেই সন্দেহ করব। আর আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের সন্দেহ আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাই প্লিজ কোঅপারেট। সারিকা, আচ্ছা, তুমি কি ঠিক আছো? অভিজিৎ, সারিকা, দয়া স্যার। তুমি ঠিক আছো? স্যার, মানালি বৌদি আর কৃতি স্যার। কৃতি ঠিক আছে, কিন্তু মানালি মারা গেছে। সামলে কৃতি। কৃতি, কৃতি, তুমি ঠিক আছো তো? আই এম সো গ্ল্যাড ইউ ওকে। থ্যাংক গড তুমি ঠিক আছো। আচ্ছা, কাল এক্স্যাক্টলি কি হয়েছিল তুমি বলতে পারবে? বৌদি, সারিকা, সারিকা, সারিকা কোথায় তুমি? বৌদি, সারিকা, সারিকা। কৃতি, কৃতি, কৃতি। তো তুমি ওনার দরজাতে ধাক্কা দিয়েছিলে। তো কৃতি, আপনি কি দেখেছিলেন? আপনার উপরে আক্রমণ কি করে হলো? সারিকার জোরে চিৎকারের আওয়াজ পেলাম, আমি তখনই ঘর থেকে বাইরে আসি। সারিকা, এইসব কি করে? কৃতি, কৃতি, সারিকা তুমি ঠিক আছো তো? কৃতি, আমি আমার রুমে। কৃতি, আমি এখানে। ওকে 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 ওকে, সারিকা ইউ ডোন্ট ওয়ারি, আই এম কামিং।
কৃতি সাবধানে, খুনি এখনো বাড়িতেই আছে। খুনি? সারিকা, তুমি ওকে দেখেছো যে কৃতির ওপর হামলা করেছে? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। সারিকা, সারিকা, কৃতি, কৃতি! সারিকা, সেই মুহূর্তে তুমি যা যা দেখেছো সেটা তুমি একটা পেপারের ওপর আঁকতে পারবে? হ্যাঁ স্যার, যখন আমি ওনাকে মানালি বৌদির পেছনে দেখেছিলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু ওই মুখটার একটা ঝলক দেখতে পেয়েছিলাম স্যার। যখন আমি আবার দেখি তো তখন আমি শুধু হাতটুকু দেখতে পাই। কৃতি আমার দিকে আসছিল আর তারপর পিছন থেকে হাত এলো, ওই হাতটা ওর ওপর হামলা করলো। লোকটা রেনকোট পরেছিল আর গ্লাভস আর একটা বড় চকমকি ঘড়ি, এই যে একেবারে সেরকমই হুবহু যেমনটা আমি দেখতে পেয়েছিলাম। আই হোপ এই অর্ধেক ছবিগুলো দিয়ে আপনারা কিছু উপকার পেয়ে যাবেন হয়তো। চিন্তা করো না, এই অসম্পূর্ণ ছবিটা আমরা কমপ্লিট করব। ফেডরিক, মনোহরের কাছে এই পেন্টিং গুলো নিয়ে যাও আর বলো যে এই স্কেচ যেন কমপ্লিট করে। সারিকা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেতে পারেন, টায়ার্ড হয়ে গেছেন হয়তো। চলো সারিকা। এই লোকটাকে তো আগে কখনো দেখিনি স্যার। হতে পারে শুধু এই কাজের জন্যই হায়ার করা হয়েছিল। আর ঠিক সময়ে মানালি ওর প্ল্যানটা ভেস্তে দিল। খুব মন দিয়ে দেখো এই স্কেচটা। এটা সেই লোকটার ছবি যে মানালিকে খুন করেছিল। আপনারা কি একে কোনোদিন দেখেছেন? আমি তো বুঝতেই পারছি না আমাদের কেন সন্দেহ করা হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সবাই সারিকার আপনজন, আর আজ আমরা বিজনেসের সব কাজ ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র সারিকার জন্য। আর আপনাদের মনে হচ্ছে আমরা ওকে মারতে চাইছি? স্যার যে মারা গেছে ও আমার বউ স্যার, আর সারিকা আমার বোনের মতো। স্যার, আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা মা মারা গিয়েছিল। সারিকার বাবা মাই আমাকে আদর যত্ন করে বড় করে তুলেছে। আমি আজ যা কিছু হয়েছি ওনাদের দুজনের জন্যই হয়েছি। আর স্যার, আমি সারিকাকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এক্স্যাক্টলি, এক তো আমরা ওর জন্য নার্স রাখলাম আর আপনারা সবাই আমাদেরকেই সন্দেহ করছেন। হ্যাঁ, সন্দেহ করছি তোমাদের সবাইকে। আমি নিজের চোখে দেখেছি কতটা ভালোবাসো তোমরা ওকে। আপনারা সবাই ভালোভাবেই জানেন যদি ওই বেচারির কিছু হয় তাহলে ওর কয়েকশো কোটি টাকার সম্পত্তি। ওকে বাড়িতে রেখে তোমরা সবাই পার্টিতে গিয়েছিলে। ওখানে মালিনী কোনো কথা শুনেছিল যে কোনো খুনি ওকে মারতে চলেছে। মালিনী কাউকে কিছু না বলেই নিজে ওকে সাবধান করে আর চলে যায় সেখানে যেখানে খুনি মানালিকে মেরে ফেলে। আর যদিও পার্টিতে এই কথাটা শুনে থাকে তাহলে আপনাদের মধ্যে কেউ হবে? কেউ না? ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, আমাদের কড়া নজর থাকবে তোমাদের উপরে। অভিজিৎ, দয়া, ও বলছিল মানালি ওকে ফোন করেছিল যে মানালি পুলিশ নিয়ে ওর বাড়িতে পৌঁছচ্ছে। এক্স্যাক্টলি স্যার, কিন্তু ও না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে না পুলিশের সঙ্গে। হতে পারে কেউ ওর পিছু নিয়েছিল, তাই হয়তো ভয় পেয়ে গিয়েছিল। একটা কাজ করি আমরা, পঙ্কজ, পুরবী, ওই পার্টিতে যে কয়জন লোক এসেছিল ওদের প্রত্যেকের নাম আর ফোন নাম্বার বের করো আর খোঁজ নাও ওই রাতে মানালির বাড়ির আশেপাশে ওদের মধ্যে কার ফোন অ্যাক্টিভ ছিল। স্যার। হ্যাঁ স্যার, ওই রাতে ওখানে 250 লোক ছিল, কিন্তু স্যার একজন হচ্ছে ঈশান। ওই রাত্রেও পার্টিতে ছিল আর ওখান থেকে ও সারিকার বাড়ির দিকে গেল যখন মানালি পার্টি ছেড়ে গেল। আর ফোন ওখানেই বন্ধ হয়ে যায় ওদের বাড়িতে। স্যার, আর একটা আজব ঘটনা ঘটেছে। মানালি সেই রাতে ওই বাড়িতে ফোন করেইনি, বরং সেখান থেকে ব্যান্ড্রায় গিয়েছিল, কোয়াড্রাম, আর তারপর থেকে ফোনটা সুইচড অফ।
মানালির সেলফোন তোর কাছেই ছিল ওই ক্রাইম সিনে? সুইচ অফ? আচ্ছা, এমনটা নয় তো যে ওই ফোনটা আসলে ঈশানের ফোন, ভুল করে ওখানে পড়ে গিয়েছিল? মানে ঈশান সেই রাতে সারিকা ভিলা এসেছিল। ডাকো ওই ঈশানকে বিউরোতে। স্যার আমি করেছিটা কি? আমাকে এখানে কেন ডাকা হয়েছে? ঈশান, একটু আপনার চশমাটা খুলবেন? চশমা? স্যার এটা তো উইদাউট নাম্বারের চশমা, এটা তো আমি রেগুলার পড়ি না। ডক্টর সালুকের কাছে নিয়ে যাও এটা। স্যার আমাকে এটা তো বলুন, আমি করেছিটা কি? আমরা আপনাকে এখানে মানালি মার্ডার কেসের ব্যাপারে ডেকেছি। ক্রাইম সিনে আমরা চশমার ভাঙা কাঁচ পেয়েছি। আপনার চশমাটাকে ওই কাচের সঙ্গে ম্যাচ করিয়ে দেখব। কিন্তু স্যার আমি তো ওই জায়গায় যাইনি। যদি তুমি নাই গিয়ে থাকো তাহলে তোমার ফোন ওখানে ওই ভিলাতে কি করছিল? আর মানালির ফোন তোমার বাড়িতে মান্দ্রাতে কিভাবে পৌঁছলো? ওই স্যার পার্টিতে আমাদের ফোন এক্সচেঞ্জ হয়ে গেছিল, কারণ আমাদের ফোন দুটো এক। কি হলো মানালি ম্যাডাম, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত আমি? না তো, আসলে আমি ওই জয়ন্ত আর আকাশকে খুঁজছিলাম। আপনি ওদের কোথাও দেখেছেন? হ্যাঁ, ওরা দুজন ভেতরেই হবে। আসলে কি হয়েছে, এত চেঁচামেচি আর এই ডিস্কোতে আমি কিছু বুঝেই উঠতে পারছি না। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করে দেবেন ওদের খুঁজে পেতে? আমি ওদের ভেতর থেকে আপনার কাছে পাঠাচ্ছি। মানালি, ঈশান, তুমি তো বলছিলে মানালি খুঁজছে আমাদের। কোথায় মানালি? আরে এক্ষুনি তো এখানেই ছিলেন মানালি, কি জানি কোথায় চলে গেলেন। ওই দিকটা কি দেখি, চলো। স্যার আমার ফোন সুইচ অফ ছিল, এই জন্য আমি মানালিকে বলতে পারি। সেই কারণে মানালি পুলিশকে ফোন করতে পারেনি। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। খুনি না হলেও খুনির সঙ্গী তো হতে পারো, যে ওখানে ওই পার্টিতে উপস্থিত ছিল। তুমি পার্টিতে মালিনীর সমস্ত কথা শোনো, আর যখনই মানালি ওখান থেকে বেরোয় তুমি মানালির পিছু নাও। কোনো কায়দা করে তুমি মানালির ফোন তোমার বাড়ি ব্যান্দ্রাতে পাঠিয়ে দিলে, আর ওখানে পাওয়া চশমার কাঁচের টুকরো, আমাদের সন্দেহ ওটা তোমার চশমার রিপোর্ট তো আমরা পেয়েই যাব আমাদের ফরেন্সিক ল্যাব থেকে। ঈশান শুধু ঈশানের কাছে কোনো কারণ নেই, কিন্তু সবার কাছেই কোনো না কোনো কারণ আছে সারিকাকে মারার জন্য। দিয়া আর অভয়, এদের দুজনের তো টাকার খুব প্রয়োজন ছিল, হতে পারে এরা দুজন করেছে। আর এদের প্রত্যেকের কাছে একটাই অজুহাত আছে, যে ওরা রিসেপশনের পার্টিতে ছিল। স্যার এরা সবাই ওই রিসেপশন পার্টিতে প্রেজেন্ট ছিল, কিন্তু কোনো একজন খুনিকে ফোন করে সারিকা ভিলায় যেতে বলেছিল লেফট দিয়ে, যাতে সারিকা কিছু বুঝতে না পারে। তারপর সারিকাকে মারবে, কৃতিকে মারবে, আর সবাই ভাববে দেখে যেন মনে হয় চুরি করার উদ্দেশ্যে খুনটা হয়েছে। আর এই সব কিছুই মালিনী শুনে ফেলে। তারপর ননদকে বাঁচানোর জন্য ও বাড়ি ফিরে আসে, কিন্তু ও সেখানে খুন হয়। কিন্তু মারা যাওয়ার আগে ও খুনিকে আহত করেছিল। খুনি যাওয়ার সময় কৃতির উপরে হামলা করে, লুটের মাল আরো ননদকে ফেলে তারপরে সে বাইকে করে পালিয়ে যায়। শুধু একবার এই খুনির ব্যাপারে কিছু যদি জানতে পারি না, কিছু, তাহলে ধরে নাও মাস্টার মাইন্ড আমাদের হাতে। স্যার খুনির বাইকের টায়ারের চিহ্ন, আশেপাশে পড়ে থাকা রক্তের ফোঁটা সব চেক করেছি, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। স্যার মনে হয় যে খুনির কোনো পাস্ট রেকর্ড নেই। এর মানে হলো খুনি কোনো পেশাদার অপরাধী নয়। স্যার মানালির জামা কাপড় থেকে আর নখ থেকে যে চুলগুলো পাওয়া গেছে, সালুঙ্কে স্যার সেটা টেস্ট করছে, হয়তো কিছু পাওয়া যাবে। আমার আন্দাজ একদম ঠিক ছিল, এবার শুধু ডিএনএ রিপোর্টটা দরকার। হ্যাঁ সালুকে বস, হ্যাঁ একটা কথা ঠিক যে ঈশান খুনি নয়, কারণ ক্রাইম স্পট থেকে এই যে চশমার লেন্সের ভাঙা টুকরো পাওয়া গেছে, এইগুলো ঈশানের চশমার সঙ্গে ম্যাচ করছে না।
এক তো ঈশানের চশমার পাওয়ার 0, আর দ্বিতীয়ত ঈশানের যে চশমাটা তার লেন্সগুলো একদম নর্মাল, কিন্তু এই লেন্সটা ফটোক্রোম্যাটিক, মানে রোদের সঙ্গে রং পাল্টায়। আচ্ছা, ওই যে রক্ত পাওয়া গিয়েছিল ওই বাইকের টায়ারের মার্কের কাছে, সেটা কি খুনির রক্ত? হ্যাঁ, ওই রক্তটা খুনিরই, যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। আর মানালির নখে যে চুলটা পাওয়া গেছে ওটা নিশ্চয়ই খুনির। আসলে বস, হাতাহাতি করবার সময় চুল গোড়া থেকে উপড়ে আসে, অথচ এই যে চুলটা, এটা উপড়ে আসেনি, কাটা হয়েছে। আর এইটা দেখো স্ক্রিনে, যতগুলো চুল আছে সব আলাদা আলাদা রকমের, কোনো চুল সিধে, কোনোটা কোঁকড়ানো, আর ওগুলো রং দেখো, প্রত্যেকটা চুলের রং আলাদা, কোনোটা কালো, কোনোটা ব্রাউন, কোনোটা ডার্ক ব্রাউন, আর ওই গোল্ডেনও আছে। এই চুলগুলো একটা লোকের হতেই পারে না। আলাদা আলাদা লোকের চুল? হ্যাঁ দয়া, এই চুল থেকে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পেয়েছি, যেমন হচ্ছে কেরাটিন, ফিফটাইন, আর অনেক কিছু। আমার মনে হচ্ছে না যে এই চুলগুলো কোনো একজন লোকের মাথার চুল। হ্যালো, ও গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নিউজ, বাই। ডিএনএ টেস্টের রিপোর্ট, এই রিপোর্ট এই বিষয়টা কনফার্ম করছে যে এই যে চুলগুলো সেগুলো কোনো একজন ব্যক্তির চুল নয়। যে লোকটার ড্রেসের ওপর আলাদা আলাদা চুল আছে, আলাদা আলাদা লোকের কাটা চুল, সেই লোক কোনো বড় সেলুনে কাজ করে, হেয়ার স্টাইলিস্টের। স্যার, এ তো বিমল, আমাদের স্পায়ের স্টার হেয়ার স্টাইলিস্ট। স্যার, এখানে যেই আসুক না কেন সবাই ওর কাছেই হেয়ার স্টাইল করতে চাইতো, কিন্তু স্যার এই কিছুদিন ধরেই হলো এই টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। এর জুয়া খেলার খুব অভ্যাস ছিল, কিন্তু স্যার এই খুন করবে এটা স্যার আমি একদম ভাবতেই পারছি না। যাই হোক, এখনো কোথায় আছে বলতে স্যার, পারবেন? একে এখন কোথায় পাবেন এটা আমি বলতে পারবো না, তবে কিছুদিন যাবত এখানেও কাজে আসছে না, আর নাও ও আমার ফোন তুলছে। আপনি ওর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিন আমাদের। হ্যাঁ স্যার, আমি এখনই আনছি। ও নো, এ তো গেছে। বিষ খেয়েছে। এখানে আঘাত লেগেছে, আর এই কাঁধেও নখের চিহ্ন। মানে এই হলো সেই যে মানালিকে খুন করেছে। দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, আমি বিমলের বাইকটা চেক করলাম স্যার। বাইকটার হ্যান্ডেলে শুকিয়ে যাওয়া রক্ত আর কাঁদালে আই এম শিওর স্যার এগুলো ওই বাড়িটার ব্যাকইয়ার্ড থেকেই লেগেছে। স্যার, এই ভেঙে যাওয়া চশমা আর এই রেনকোট পেয়েছি, রেনকোটে রক্ত লেগে আছে। এই দেখতে পাচ্ছ, বাঁ হাতে ঘড়ি। হ্যাঁ, তাহলে স্যার যদি বিমল বাঁ হাতে ঘড়ি পরতো, আর তখন মানালি ঈশানের কাছে সাহায্য চায়, ওকে বলে যে জয়ন্ত আর আকাশকে ওখানে পাঠিয়ে দিতে, এর মানে আকাশ আর জয়ন্ত দুজনেই নির্দোষ। বাকি রইল এই তিনজন, রজনী, অভয় আর দিয়া। ওই খুনের মাস্টারমাইন্ড এই তিনজনের মধ্যেই কেউ হবে। আচ্ছা স্যার, ওই কলের অন্যদিকে কে ছিল? স্যার, ওই বিমল হতে পারে। না স্যার, আমি বিমলের ফোন রেকর্ড চেক করেছি, ওই রাত্রে ওদের মধ্যে কেউই বিমলকে ফোন করেনি। তাহলে অপর প্রান্তে কে ছিল সেদিন? ল্যান্ডলাইন?
আচ্ছা, ওদের বাড়ির ল্যান্ডলাইন ফোন? হ্যাঁ, হতে পারে। ফ্রেডি, পঙ্কজ, একটু খোঁজ নিয়ে দেখো তো 11টার আশেপাশে ওদের ল্যান্ডলাইনে কেউ ফোন করেছিল কিনা। ওই মেয়েটার কথা অনুযায়ী খুনির ডান হাতে ঘড়ি পড়েছিল, যেখানে বিমল বাঁ হাতে ঘড়ি পড়েছিল। আরও এটাও বলেছিল যে খুনি যে রেনকোট পরেছিল সেটা ব্লু কালারের ছিল, কিন্তু আমরা বিমলের বাড়ি থেকে যে রেনকোট পেয়েছি সেটা কালো ছিল। হতে পারে সারিকা কিছু ভুল করেছিল, ঠিকমতো দেখতে পাইনি ও। স্যার, স্যার ওই রাতে 11:30টার সময় ওই বাড়িতে কেউ ফোন করেছিল। কে ফোন করেছিল? আপনারা সত্যি বলছেন এই সব কিছুর পেছনে আমার নিজের লোকের হাত আছে? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। স্যার, আপনারা আবার কেন খোঁজ খবর নিচ্ছেন? একবার তো খোঁজ খবর নিয়েছেন। সেদিন প্রমাণ একত্রিত করার জন্য আর আজ কেস ক্লোজ করার জন্য। আপনি একটু অপেক্ষা করুন, এখনই সবকিছু জানতে পেরে যাবেন। স্যার, পেয়ে গেছি। কিন্তু এটা তো সেই রেনকোটটাই যেটা ওই খুনি পড়েছিল। এখানে কি করে এলো? বলছি, তুমি বলেছিলে যে মানালি তোমাকে দৌড়ে এইখানে বাঁচাতে এসেছিল। কারণ ও ওখানে পার্টিতে শুনেছিল যে কেউ তোমাকে খুন করতে চায়। কিন্তু সে খুনি ছিল না, সেই ছিল যে এই পুরো প্ল্যানটা করেছিল। আর যার সঙ্গে ওর ফোনে কথা হয় সেও কিন্তু খুনি নয়, অন্য কেউ ছিল। সেই সময় এই বাড়িতেই সে তোমার সঙ্গে উপস্থিত ছিল। বাড়িতে? ওই সময় আমার সাথে কৃতি, কারেক্ট? এটা পুরো প্ল্যান ছিল। খুনি কাজ ভেঙে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু গন্ডগোল তখন হলো যখন ও মানালিকে মারল সারিকা ভেবে। মানালি তো মারা গেল, কিন্তু মরার আগে ও খুনিকে এতটাই আহত করে দিয়েছিল যে খুনি এখানে সারিকাকে মারার জন্য দাঁড়ায়নি, পালিয়ে গেছে। স্যার স্যার, 1 মিনিট। যদি খুনি পালিয়ে গেল তাহলে কৃতিকে কে মারলো? কারণ সারিকা নিজের চোখে কৃতির ওপর হামলা হতে দেখেছে। হ্যাঁ, আমি দেখেছিলাম। ওই হাতটা এলো আর ও কৃতির ওপর হামলা করেছিল। হামলা তো হয়েছে, কিন্তু করলোটাকে? আপনারা সবাই আমাকে এভাবে কেন দেখছেন? এর উত্তর তো শুধু তুমিই দিতে পারবে কৃতি। ও রাত ঠিক 10:30টার সময় শুয়ে পড়েছিল। আর মানালি কাউকে ফোনে কথা বলতে শুনেছিল রাত 11:10 আর সেই ফোনটা এসেছিল এই বাড়ির ল্যান্ডলাইনে। কে রিসিভ করেছিল সেই কলটা? যদি আমরা এটা মেনেও নিই যে বিমল তোমার ওপর হামলা করেছে, তাহলে ও তোমাকে বাঁচিয়ে রাখলো কেন? ও মানালিকে এত নৃশংসভাবে মারলো, আর তোমাকে শুধু এই একটা আঘাত কেন? ও সারিকাকে কেন মারলো না? আর এই চুরি করা টাকা ছেড়ে পালালো কেন? আর সব থেকে বড় প্রশ্ন, ও খুনিকে এই ব্লু কালারের জ্যাকেট পরে থাকতে কি করে দেখলো? কি করে দেখলো সেই ঘড়িটা যা বিমল লেফট হ্যান্ডে পড়তো, রাইট হ্যান্ডে নয়? বিমলের রেইনকোটের কালার ছিল ব্ল্যাক। ঠিক চিনেছেন আপনারা। ওই হামলা আমি নিজেই করেছিলাম। সারিকা, সারিকা কোথায় তুমি? মানালি এখানে এই সময়? সারিকা, কৃতি। I am coming, Sarika, don't worry. কৃতি,
কারণ আমি চাইনি কেউ আমার উপর সন্দেহ করুক। আর তুমি যখন এত কিছু বলেই দিলে তখন ওই মাস্টার মাইন্ডের নামটাও বলে দাও। হ্যাঁ, আর তুমি যদি বলো